হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, আজকে আমরা তার 16/9/2022-এর ফার্স্ট শিফটে আসা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি চেষ্টা করেছি বেসিক যে তোমার সায়েন্সের কোশ্চেনগুলো হয়ে থাকে বা বেসিক যে ফ্যাক্টগুলো হয়ে থাকে সেগুলো থেকে কোশ্চেনগুলো নিয়ে আসার। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, আজকের প্রথম প্রশ্ন কি বলছে। আজকের প্রথম প্রশ্ন, ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় কোন কোন হরমোন। ঠিক আছে, দেখো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, এই যে ডিম্বাশয় কাদের থাকে? ডিম্বাশয় কিন্তু ফিমেল অর্থাৎ মেয়েদের থাকে। ঠিক আছে, আর পুরুষের কি থাকে? পুরুষের কিন্তু থাকে তোমার হচ্ছে শুক্রাশয়। এইবার বলেছে কি যে ডিম্বাশয় থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয়ে থাকে। তো দেখো এখানে চারটে অপশান আছে, আমরা একটু অপশানগুলো দেখব। ইনসুলিন ও প্রোজেস্টেরন বলেছে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন বলেছে, টেস্টোস্টেরন এবং প্রোজেস্টেরন বলেছে, এবং ইনসুলিন এবং ইস্ট্রোজেন বলেছে। তোমরা চাইলে এটাকে অপশান এলিমিনেশনের মাধ্যমেও করতে পারো। দেখো সবার প্রথমে কি বলেছে, সবার প্রথমে বলেছে অপশানেতে ইনসুলিন। দেখো ইনসুলিন তো আমাদের যে প্যানক্রিয়াস থাকে বা অগ্নাশয় থাকে সেখান থেকে নিঃসৃত হয়, তাই এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে না। ঠিক আছে, যদি তোমরা অপশান সিতে দেখো টেস্টোস্টেরন বলেছে। আমরা কি জানি টেস্টোস্টেরন হচ্ছে মেল হরমোন, এটা কিন্তু শুক্রাশয়ের মধ্যে থাকে, আর এখানে আমাদের ডিম্বাশয় জিজ্ঞাসা করেছে, তাই এটাও কিন্তু সঠিক অ্যান্সার হবে না। ঠিক আছে, আবার দেখো ইনসুলিন আছে, ইনসুলিন একটু আগে বললাম প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের মধ্যে থাকে, তাই এটাও কিন্তু সঠিক অ্যান্সার হবে না। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ঠিক আছে, আর এই ইস্ট্রোজেন আর এই প্রোজেস্টেরনকেই কিন্তু ফিমেল হরমোন বলা হয়ে থাকে। ঠিক আছে, বা ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোন কিন্তু এই দুটোকেই বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 2 নম্বর কোশ্চেন, কোন হরমোনের অভাবে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগটা হয়ে থাকে। ঠিক আছে, দেখো কি বলেছে যে কোন হরমোনের অভাবে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়ে থাকে। ঠিক আছে, চারটে অপশান দিয়েছে, তো সঠিক অ্যান্সার কী হবে? তো মনে রাখবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এডিএইচ। ঠিক আছে, আবার এইবার এই যে এডিএইচ এর সম্পূর্ণ নাম কি? দেখো এই এডিএইচ এর সম্পূর্ণ নাম কিন্তু হয়ে যাচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক। ঠিক আছে, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। ঠিক আছে, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, এটার জন্যই কিন্তু এই যে ডায়াবেটিক ইনসিপিটাস, যেটাকে আমরা বহুমূত্র রোগ বলে থাকি, সেটা হয়ে থাকে। ঠিক আছে, আবারও বলছি, এই যে এডিএইচ এসে এই এডিএইচ এর সম্পূর্ণ নাম কি? এডিএইচ এর সম্পূর্ণ নাম কিন্তু হয়ে যাচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক। ঠিক আছে, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 3 নাম্বার কোশ্চেন, যে কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়ে থাকে। ঠিক আছে, ডায়াবেটিক মানে কি? দেখো ডায়াবেটিক, আমরা কিন্তু ডায়াবেটিক শব্দটার সাথে পরিচিত, তার কারণ আমরা কিন্তু ডায়াবেটিস এই যে রোগটার সাথে সম্পর্কযুক্ত, যেটাকে কিন্তু আমরা কি বলে থাকি? যেটাকে কিন্তু আমরা চলতি কথায় সুগার বলে থাকি। ঠিক আছে, তো বলেছে কি এর ভেতর থেকে কোন হরমোনটা অ্যান্টি ডায়াবেটিক, অর্থাৎ কোন হরমোনটা কিন্তু এই যে ডায়াবেটিস যে রোগটা আছে এই রোগটার এগেনস্টে কাজ করে। ঠিক আছে, তো ব্যাক টু ব্যাক চারটে অপশান আছে। গ্লুকাগন, এটা গ্লুকাগন হবে। ঠিক আছে, গ্লুকাগন আছে, অ্যাড্রিনালিন আছে, এডিএইচ আছে, আর ইনসুলিন আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইনসুলিন। ইনসুলিনকে কিন্তু কি বলা হয়ে থাকে? ইনসুলিনকে কিন্তু বলা হয়ে থাকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ঠিক আছে, তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে গেল? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে গেল ইনসুলিন। এবার দেখো একটু আগেই কিন্তু আমরা এই যে এডিএইচ সম্পর্কে পড়লাম, এডিএইচ এর সম্পূর্ণ নাম কি পড়লাম? এডিএইচ এর সম্পূর্ণ নাম কিন্তু পড়লাম অ্যান্টি ডাই ইউরেটিক। ঠিক আছে, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, যেটা কি কাজ করে? যেটা কিন্তু আমাদের যে এই রোগের অভাবটা, মানে এই যে হরমোনটা আছে এই হরমোনটার অভাব হয়ে গেলে কিন্তু আমাদের ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র রোগটা হয়ে থাকে। এবার দেখো এখানে কি বলেছে, অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিনকে কি বলা হয়ে থাকে? তো মনে রাখবে অ্যাড্রিনালিনকে কিন্তু বলা হয়ে থাকে আপাতকালীন হরমোন। ঠিক আছে, আপাতকালীন হরমোন কাকে বলা হয়? অ্যাড্রিনালিনকে কিন্তু বলা হয়ে থাকে আপাতকালীন হরমোন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 4 নাম্বার কোশ্চেন, যে কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, কি বলেছে যে কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়ে থাকে। এক কথায় কোষের কোন অঙ্গাণুতে কি হয় না সবথেকে বেশি প্রোটিনের যে সিনথেসিস, ঠিক আছে, প্রোটিনের যে সিনথেসিস বা আমরা বলতে পারি প্রোটিনের যে সংশ্লেষণ। ঠিক আছে, এখানে আমি দুটো নামই লিখলাম, ইংলিশ আর বাংলা দুটোই লিখলাম। একটাকে বলে প্রোটিন সিনথেসিস, আর বাংলাতে কি বলে? বাংলাতে কিন্তু বলে হচ্ছে প্রোটিন সংশ্লেষণ। ঠিক আছে, অর্থাৎ প্রোটিনের যে অ্যাবজর্পশন সেটা কোথায় হয়ে থাকে। ঠিক আছে, কোষের কোন অঙ্গাণুতে যে প্রোটিন থাকে তার সংশ্লেষণ বা সিনথেসিস হয়ে থাকে। তো দেখো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে রাইবোজোম। ঠিক আছে, রাইবোজোমের মধ্যে কি হয়ে থাকে? এই রাইবোজোমের মধ্যে কিন্তু কোষের যে প্রোটিন সিনথেসিস বা প্রোটিন সংশ্লেষণ কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের সঠিক অ্যান্সার তো হয়ে গেল হচ্ছে রাইবোজোম। এখানে বাদবাকি কিছু তোমার হচ্ছে
অপশান আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো এই যে গলগি বস্তু আছে এটাও কিন্তু কোষ অঙ্গাণুর মধ্যে থাকে। মনে করো এটা কোষের মধ্যে তো থাকে তোমার প্রথম কথা নিউক্লিয়াস, ঠিক আছে। আর চারপাশে দেখো বাকি যে ফাঁকা অংশ থাকে সেখানে কি থাকে, সেখানে কিন্তু থাকে তোমার হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে। এইবার এই যে সাইটোপ্লাজম আছে এর ভেতরে কিন্তু এরকম তোমার হচ্ছে আঙুলের মতো দেখতে কিছু তোমার কোষ অঙ্গাণু থাকে যাদেরকে কিন্তু বলা হয়ে থাকে গলগি বস্তু। আর দেখো এখানে এই যে লাইসোজোম আছে না, এটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ লাইসোজোমকে কি বলা হয়ে থাকে, লাইসোজোমকে কিন্তু বলা হয়ে থাকে সুইসাইড ব্যাগ, ঠিক আছে। কোষের সুইসাইড ব্যাগ কিন্তু বা আত্মঘাতী থলি কাকে বলা হয়, এই রাইবোজোমকেই কিন্তু বলা হয়ে থাকে কোষের আত্মঘাতী থলি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 5 নাম্বার কোশ্চেন, যে আইলেটস অফ ল্যাঙ্গারহেডসের বিটা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়ে থাকে। তো দেখো খুব সোজা একটা কোশ্চেন, ঠিক আছে। দেখো এই যে তোমার আইলেটস অফ ল্যাঙ্গারহেডস সবার প্রথমে এটা কোথায় আছে, এই যে এখানে লেখা আছে যে আইলেটস অফ ল্যাঙ্গারহেডস, এটা সবার প্রথমে কোথায় থাকে, তো মনে রাখবে এটা কিন্তু থাকে হচ্ছে প্যানক্রিয়াসে, ঠিক আছে। প্যানক্রিয়াস, এটাকে আমরা বাংলাতে কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা বাংলাতে বলে থাকি অগ্নাশয়, ঠিক আছে। এই অগ্নাশয়ের মধ্যেই কিন্তু কি থাকে, দুটো সেল থাকে, একটাকে বলে আলফা সেল আর একটাকে বলে বিটা সেল। দেখো যে আলফা সেল থাকে সেখান থেকে কোন ধরনের হরমোন নিঃসৃত হয়, সেখান থেকে কিন্তু গ্লুকাগন, ঠিক আছে। আমি এখানে লিখছি যে আলফা সেল থাকে, সেই আলফা সেল থেকে কিন্তু তৈরি হয় তোমার হচ্ছে গ্লুকাগন হরমোন, ঠিক আছে। আর এই যে বিটা সেল থাকে বা বিটা কোষ থাকে, এখান থেকে মনে রাখবে এখান থেকে কিন্তু ইনসুলিন হরমোন তৈরি হয়। আর এই ইনসুলিনটাকে কি বলা হয়, আমরা একটু আগেই পড়লাম, ইনসুলিনকে কিন্তু বলা হয়ে থাকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন। অর্থাৎ ইনসুলিনের যদি শরীরে ঘাটতি হয় সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস বা সুগার হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 6 নাম্বার কোশ্চেন, যে মিক্সিডিমা রোগ কোন হরমোনের স্বল্প ক্ষরণজনিত একটি রোগ, ঠিক আছে। দেখো সবার প্রথমে তোমাদেরকে কিন্তু জানতে হবে এই যে মিক্সিডিমা রোগটা আছে, এই মিক্সিডিমা যে রোগটা আছে এটা কোন হরমোনের অভাবে হয়ে থাকে, তো মনে রাখবে এটা কিন্তু থাইরক্সিন যে হরমোন আছে আমাদের শরীরে, যেটা কোথায় থাকে, যেটা কিন্তু আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে গলাতে, ঠিক আছে। থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকে, থাইরয়েড গ্ল্যান্ডটা কিন্তু গলাতে থাকে। তো গলার যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে সেই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যেই কিন্তু কি হয়, সেই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যেই কিন্তু থাইরক্সিন হরমোনটা তৈরি হয়, ঠিক আছে। আর এটাই কিন্তু মিক্সিডিমা রোগের কারণ হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 7 নাম্বার কোশ্চেন, যে পেকটিন কোথায় থাকে, ঠিক আছে। পেকটিন কোথায় থাকে, তো দেখো ব্যাক টু ব্যাক 4টা অপশান বলেছে, তিমির চোখ বলেছে, মাছের চোখ বলেছে, পায়রার চোখ বলেছে আর উটের চোখ বলেছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে পায়রার চোখের মধ্যে পেকটিন থাকে। আর এই পেকটিন থাকার জন্যই কিন্তু কি হয় না, দেখবে পায়রা কিন্তু আলট্রাভায়োলেট যে ইউভি রেজ আছে সেই ইউভি রেজকে কিন্তু দেখতে পায়, ঠিক আছে। আর পায়রার বা পাখিদের কিন্তু যে কোনো প্রকার পাখিদের চোখে কিন্তু এই পেকটিন থাকে, যেই কারণের জন্য কিন্তু পাখিদের চোখ খুব শার্প হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 8 নাম্বার কোশ্চেন, যে লাইম ওয়াটারের রাসায়নিক নাম কি, ঠিক আছে। লাইম ওয়াটার মানে কি, দেখো লাইম ওয়াটার মানে কিন্তু এক কথায় হয়ে যাচ্ছে চুন জল, ঠিক আছে, যেটাকে আমরা বাংলাতে বলবো চুন জল। তো চুন জলের রাসায়নিক নাম কি হয়ে থাকে, তো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, তার মধ্যে থেকে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে। ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে কিন্তু বলা হয়ে থাকে চুন জল। এবার এই ক্যালসিয়াম হাইড্রক্সাইডের তোমার ফর্মুলা কি, তো মনে রাখবে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে CaOH2, ঠিক আছে। এটাই কিন্তু ক্যালসিয়াম হাইড্রক্সাইডের রাসায়নিক সূত্র, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আমাদের 9 নম্বর কোশ্চেন, যে কুইক লাইমের রাসায়নিক নাম কি। দেখো একটু আগে আমরা কি বললাম, একটু আগে আমরা পড়লাম হচ্ছে তোমার হচ্ছে লাইম ওয়াটার বা চুন জল, এবার এখানে বলেছে কুইক লাইম। দেখো এই কুইক লাইমকে কি বলা হয়ে থাকে, তো মনে রাখবে এই কুইক লাইমকে কিন্তু বলা হয়ে থাকে পোড়া চুন, ঠিক আছে। কুইক লাইমকে কিন্তু বলা হয়ে থাকে পোড়া চুন। তো পোড়া চুনের যে তোমার রাসায়নিক নাম সেটা কি, দেখো সেটা কিন্তু হয়ে যাচ্ছে কি, সেটা কিন্তু তোমার এখানে মনে হচ্ছে এখানে অপশানটা একটু ভুল আছে, না ঠিক আছে, কোনো রকম ভুল নেই, অপশান ঠিকই আছে, আমারই দেখার ভুল। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড। আর ক্যালসিয়াম অক্সাইডের রাসায়নিক সংকেত কি, তো মনে রাখবে ক্যালসিয়াম অক্সাইডের রাসায়নিক সংকেত কিন্তু হয়ে যাচ্ছে CaO। তো কুইক লাইম মানে কি বললাম, কুইক লাইম মানে কিন্তু হয়ে যাচ্ছে পোড়া চুন, ঠিক আছে। আর পোড়া চুনের রাসায়নিক নাম কি, রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর সংকেত কি, সংকেত কিন্তু হয়ে যাচ্ছে CaO। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 10 নম্বর কোশ্চেন, যে লাইম ওয়াটারের রাসায়নিক নাম কি। দেখো এই লাইম ওয়াটার, এই যে কোশ্চেনটা আছে এটা মনে হচ্ছে তোমার রিপিটেড হয়ে গেছে, ঠিক আছে। এই যে কোশ্চেনটা আছে এটা রিপিটেড হয়ে গেছে, তো এটা তো একটু আগে করালাম, এর অ্যান্সারটা তোমরা HW থাকলো তোমাদের জন্য, তোমরা এটা আমাকে কমেন্টে জানাবে। এই কোশ্চেনটা কিন্তু রিপিট হয়ে গেছে, যে ক্যালসিয়াম বা লাইম ওয়াটারের রাসায়নিক নাম কি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 11 নম্বর কোশ্চেন বলছে
লোহার জিনিসের ওপর তামার প্রলেপ দিতে অ্যানোডে কোনটা ব্যবহার করা হয়ে থাকবে? দেখো এর থেকে সোজা কোশ্চেন কিন্তু হতেই পারে না। যদি আমি লোহার ওপরে তামার প্রলেপ দিই, ঠিক আছে, লোহার ওপরে যদি আমি তামার প্রলেপ দিই, সেক্ষেত্রে তোমার অ্যানোডে কী রাখতে হবে? অবশ্যই সেখানে অ্যানোডে তোমার হচ্ছে বিশুদ্ধ তামাকে রাখতে হবে। দেখো এটা কিন্তু একটা ফ্যাক্ট, অনেক সময় কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। মনে করো যে জিনিসটার উপরে, এটা হচ্ছে তোমার ক্যাথোড, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাথোড দণ্ড, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্যাথোড দণ্ড, আর এটা কিন্তু হয়ে যাচ্ছে অ্যানোড দণ্ড, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে অ্যানোড দণ্ড। তো দেখো মনে রাখবে, যার ওপরে, ঠিক আছে, যার ওপরে তোমার হচ্ছে প্রলেপ দেয়া হবে সেটাকে কিন্তু ক্যাথোডে রাখতে হবে, অর্থাৎ ক্যাথোডে কি রাখতে হবে? ক্যাথোডে কিন্তু লোহা রাখতে হবে, ঠিক আছে। আর যাকে প্রলেপ দেওয়া হবে, কোন জিনিসটাকে প্রলেপ দেওয়া হবে? তো তামাকে প্রলেপ দেওয়া হবে। তো তামাকে কোথায় রাখতে হবে? তামাকে কিন্তু অ্যানোডে রাখতে হবে। দেখো আমি আবারও বলছি, এখানে একটু জায়গা বড় করে বলছি। দেখো সবার প্রথমে মনে করো এটা কি, এটা মনে করো হচ্ছে তোমার ক্যাথোড দণ্ড, যেটাকে আমি সি দ্বারা ডিনোট করছি। আর এখানে কি আছে? এখানে তোমার আছে অ্যানোড দণ্ড। দেখো যারকে প্রলেপ দেওয়া হবে, কাকে প্রলেপ দেওয়া হবে এক্ষেত্রে কিন্তু লোহাকে প্রলেপ দেওয়া হবে, তাকে কিন্তু ক্যাথোডে রাখতে হবে। আর যে জিনিসটা দিয়ে প্রলেপ দেওয়া হবে তাকে কিন্তু অ্যানোডে রাখতে হবে, অর্থাৎ তামাকে কিন্তু অ্যানোডে রাখতে হবে। তো আমাদের কোশ্চেনই কিন্তু এটা ছিল যে লোহার উপরে তামার প্রলেপ, অর্থাৎ লোহাকে কিন্তু রাখতে হবে ক্যাথোডে আর তামাকে কিন্তু রাখতে হবে অ্যানোডে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিশুদ্ধ তামা। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 12 নম্বর কোশ্চেন, যে জল সাবানের সঙ্গে সহজেই ফেনা উৎপন্ন করে তাকে ড্যাশ জল বলে। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান বলেছে, মৃদু জল বলেছে, খড় জল বলেছে, স্থায়ী খরতা বলেছে, আর এদের কোনোটিই নয়। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মৃদু জল, ঠিক আছে। এখানে একটু অপশানটা গন্ডগোল আছে, সেটা ফ্যাক্ট করে না, সঠিক অ্যান্সারটাই আমাদের ফ্যাক্ট করে। তো মৃদু জল কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। মৃদু জল কিন্তু সাবানের সঙ্গে সহজেই ফেনা উৎপন্ন করে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 13 নম্বর কোশ্চেন, যে বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ে কোন ধরনের রশ্মি ব্যবহৃত হয় যা কঠিন মাধ্যমেও যেতে পারে? ঠিক আছে, দেখো বিমানবন্দর মানে আমাদের যে এয়ারপোর্ট থাকে, সেই এয়ারপোর্টে কিন্তু স্ক্রিনিং করা হয়। অর্থাৎ মনে করো এয়ারপোর্ট দিয়ে যদি কোনোরকমভাবে তোমার হচ্ছে কেউ যদি কোনো বেআইনি জিনিস তোমার নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ধরা পড়ে যায়। তার জন্য কোন ধরনের রশ্মি ব্যবহার করা হয়ে থাকে? তো মনে রাখবে সেখানে কিন্তু এক্স-রে ব্যবহার করা হয়ে থাকে। এক্স-রের মাধ্যমে কিন্তু স্ক্রিনিং করা হয়ে থাকে। সেক্ষেত্রে যদি কোনোরকম কোনো অসুবিধা হয়, সেই ইললিগাল জিনিসগুলোকে ধরার জন্য কিন্তু এক্স-রে ব্যবহার করা হয়ে থাকে। এইবার এই এক্স-রে কে আবিষ্কার করেছিল? তো এক্স-রে কিন্তু আবিষ্কার করেছিল রন্টজেন, ঠিক আছে। উইলিয়াম কনরাড রন্টজেন কিন্তু এই এক্স-রে আবিষ্কার করেছিল। কত সালে আবিষ্কার করেছিল? না 1895 সালে আবিষ্কার করেছিল। এইবার তোমরা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দেবে, যে তোমার যে ফিজিক্স আছে, ঠিক আছে, যে ফিজিক্স আছে, সেই ফিজিক্সে ফার্স্ট নোবেল কাকে দেওয়া হয়েছিল? ফার্স্ট নোবেল প্রাইজ অফ ফিজিক্স, ঠিক আছে, কাকে দেওয়া হয়েছিল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি শুধু তোমাদেরকে এইটুকু হিন্ট দিচ্ছি, এই কোশ্চেনটার সঙ্গে কিন্তু এর সম্পর্ক আছে, ঠিক আছে। তো ফার্স্ট নোবেল ফিজিক্সের যে প্রাইজটা, সেটা কাকে দেওয়া হয়েছিল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। দেখা যাক তোমরা কে কে জানো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলছে? আজকের 14 নম্বর কোশ্চেন, যে কোন হরমোন ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ ঘটায়? ঠিক আছে, কোন হরমোন ডিম্বাশয় থেকে ডিম্বাণুর নিঃসরণ ঘটায়? তো সঠিক অ্যান্সার কী হবে? তোমরা একবার অপশানগুলো দেখে নাও, তোমরা চাইলে পজ করেও দেখে নিতে পারো। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে এলএইচ। এলএইচ নামে যে হরমোনটা আছে, সেটা কিন্তু ডিম্বাশয় থেকে ডিম্বাণুর নিঃসরণ ঘটায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 15 নম্বর কোশ্চেন, যে বহু প্রাণীর প্রজাতি বেশিরভাগই এই কারণে বিপন্ন হয়ে পড়েছে। মানে এখানে কিন্তু তোমার এনভায়রনমেন্টাল সায়েন্স থেকেও একটা কোশ্চেন দিয়েছে। সায়েন্স মানে কিন্তু আমরা শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বুঝি না, এনভায়রনমেন্টাল সায়েন্স থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, তোমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছ। তো দেখো কি বলছে, বহু প্রাণীর প্রজাতি বেশিরভাগই এর কারণের জন্য বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানে আমাদের আশেপাশে যে সমস্ত প্রাণীরা আছে, তারা কিন্তু দেখবে কিছু কিছু প্রাণী এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তারা কেন হচ্ছে সেটাই কিন্তু তোমাদের কাছে জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার দেখো কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বাসস্থান ধ্বংস। এটা কিন্তু এই যে অপশানগুলো আছে, এই যে প্রাণীগুলো কেন এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, এর পেছনে কিন্তু হাজারটা কারণ আছে, কিন্তু এখানে অ্যাকর্ডিং টু অপশান বাসস্থান ধ্বংসই কিন্তু সবথেকে বড় কারণ। কারণ দেখো বড় কোনো যদি জঙ্গল, তোমরা কিন্তু হায়দ্রাবাদের জঙ্গল কাটার কেসটা জানো, তো দেখো সবথেকে বড় কথা হচ্ছে যদি জঙ্গলই নষ্ট হয়ে যায়, তাহলে জঙ্গলের মধ্যে থাকা যে সমস্ত পশু পাখিরা আছে তারা কোথায় যাবে? তারা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 16 নম্বর কোশ্চেন, যে নিচের কোনটির
ইকোকার্ডিওগ্রামের সাথে বেশি সম্পর্ক আছে। ঠিক আছে, ইকোকার্ডিওগ্রামের সাথে বেশি সম্পর্ক আছে। তো সঠিক অ্যান্সার দেখো কী হবে, দেখো চারটে অপশান দিয়েছে, কী কী দিয়েছে, ডপলার প্রভাব দিয়েছে, জামিন প্রভাব দিয়েছে, আলোক বৈদ্যুতিক প্রভাব দিয়েছে, আর চৌম্বক প্রভাব দিয়েছে। দেখো এই ধরনের যে কোশ্চেনগুলো এগুলো একটু হাই স্ট্যান্ডার্ডের কোশ্চেন হয়ে যায়। ঠিক আছে, কারণ দেখো এই যে ইকোকার্ডিওগ্রাম এই শব্দটা কিন্তু তোমরা প্রথমবার শুনলে। ঠিক আছে, তো দেখো ইকোকার্ডিয়াম মানে কি, দেখো ইকোকার্ডিয়াম মানে কিন্তু ডপলার প্রভাব। ঠিক আছে, তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ডপলার প্রভাব। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 17 নম্বর কোশ্চেন, খুব ইজি একটা কোশ্চেন, যে কোন সূত্রের মাধ্যমে একটি পরমাণুর কক্ষপথে সর্বাধিক সংখ্যক ইলেকট্রনকে স্থান দেওয়া হয়। তো দেখো ইলেকট্রন কনফিগারেশনের কিন্তু এখানে ডাইরেক্ট ফর্মুলা চেয়েছে। ঠিক আছে, আমরা যে ইলেকট্রন কনফিগারেশন করি, যেটাকে আমরা বলে থাকি ইলেকট্রন বিন্যাস বাংলাতে, সেই ইলেকট্রন বিন্যাসের জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করি, তো আমরা কিন্তু সকলেই জানি আমরা কিন্তু 2n² এই যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা কিন্তু আমরা ব্যবহার করি। তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2n², যেখানে n মানে কি, যেখানে n মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার শেল নাম্বার। ঠিক আছে, কোন শেলে আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 18 নম্বর কোশ্চেন, যে কার্বন ডাই অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে মেশালে কোন রঙের অধক্ষেপ তৈরি হবে। ঠিক আছে, এখানে 4 নম্বর যে অপশানটা আছে সেটা আমি এখানে লিখে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো দেখো 4 নম্বর অপশানটা হচ্ছে সাদা। কার্বন ডাই অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে মেশালে কোন রঙের অধক্ষেপ তৈরি হবে। দেখো সবার প্রথমে কি বলেছে, কার্বন ডাই অক্সাইড মানে তোমার হচ্ছে CO2, এর সাথে কি মিক্সড করতে হবে, এর সাথে মিক্সড করতে হবে CaOH2। এক্ষেত্রে যে অধক্ষেপটা তৈরি হবে সেটা কোন ধরনের অধক্ষেপ হবে বা প্রেসিপিটেশনটা কীরকম হবে, তো মনে রাখবে প্রেসিপিটেশনটা কিন্তু সাদা রঙের হবে। তাই সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান ডি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 19 নম্বর কোশ্চেন, যে তৃতীয় পর্যায়ে যে মৌলটির ইলেকট্রন সংখ্যা সবথেকে বেশি। দেখো এখানে কি বলেছে, এখানে কিন্তু তোমাকে বলে দিয়েছে তৃতীয় পর্যায়ে। ঠিক আছে, এটাকে কিন্তু তুমি অপশান এলিমিনেশনের মাধ্যমেও করতে পারো। দেখো সবার প্রথমে বলেছে তৃতীয় পর্যায়ে কোন মৌলের ইলেকট্রন সংখ্যা সবথেকে বেশি। সবার প্রথম আমরা সঠিক অ্যান্সারটা দেখে নেব। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে ক্লোরিন। ঠিক আছে, ক্লোরিন কিন্তু এখানে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, কারণ ক্লোরিনের কিন্তু হয়ে যাচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। ঠিক আছে, এবার দেখো বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে তো তোমরা নর্মালি অপশান এলিমিনেশনের মাধ্যমে করতে পারো। তার কারণ কি, দেখো ক্লোরিনের যে পারমাণবিক সংখ্যা সেটা হয়ে যাচ্ছে 17, সিলিকনের হয়ে যাচ্ছে 14, ম্যাগনেসিয়ামের হয়ে যাচ্ছে 12, আর সোডিয়ামের হয়ে যাচ্ছে 11। তো এদের ভেতরে সবথেকে বেশি কে 17, তাই 17 মানে ক্লোরিন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটা খুব ইজি একটা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের 20 নম্বর কোশ্চেন কি বলেছে, যে O2 এর আণবিক ভর কত। O2 মানে কি, O2 মানে কিন্তু এখানে হয়ে যাচ্ছে অক্সিজেন। তো অক্সিজেনের আণবিক ভর কত, দেখো সবার প্রথমে অক্সিজেনের যে একটা অ্যাটম থাকে সেই অক্সিজেনের একটা অ্যাটমের তোমার আণবিক ভর কিন্তু হয়ে যাচ্ছে 16। আর এখানে কি বলেছে, এখানে কিন্তু O2 বলেছে, অর্থাৎ এখানে কিন্তু 16 গুণ 2 দুখানা অক্সিজেনের মলিকিউল আছে। সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে, দুখানা কিন্তু অক্সিজেনের অ্যাটম আছে। সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে, 16 দুগুণে 32, 16 দুগুণে 32 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 21 নম্বর কোশ্চেন, যে একই মৌলের আইসোটোপের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। তো দেখো আইসোটোপের ক্ষেত্রে আমরা কি জানি, তো দেখো আমি প্রথমে একটা আইসোটোপের এক্সাম্পল দিই তোমাদেরকে। এটা একটা কিন্তু আইসোটোপের এক্সাম্পল, এটা কিন্তু হাইড্রোজেনের যে আইসোটোপ আছে সেই হাইড্রোজেনের যে আইসোটোপ আছে তার এক্সাম্পল। দেখো আমরা যদি খেয়াল করি তো আইসোটোপের ক্ষেত্রে কিন্তু নিচের যে নাম্বারটা থাকে সেটা সেম হয়ে থাকে। আর নিচের নাম্বারটাকে কি বলা হয়ে থাকে, নিচের নাম্বারটাকে কিন্তু বলা হয়ে থাকে প্রোটন নাম্বার। ঠিক আছে, কি বলা হয়, প্রোটন নাম্বার বলা হয়ে থাকে। তো প্রোটন নাম্বার দেখো কোন এখানে অপশানের মধ্যে রয়েছে, দেখো অপশান যে সি রয়েছে সেখানে কিন্তু রয়েছে যে প্রোটন সংখ্যা সমান। তো আইসোটোপের ক্ষেত্রে কি হয়ে থাকে, আইসোটোপের ক্ষেত্রে কিন্তু প্রোটন সংখ্যা সমান হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 22 নম্বর কোশ্চেন, যে ব্রান অয়েল কি থেকে তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে, দেখো যে ব্রান অয়েল তোমরা কিন্তু নাম শুনেছো বাজারে। ঠিক আছে, যে ব্রান অয়েল, সেই ব্রান অয়েল তোমার হচ্ছে কি থেকে তৈরি হয়, তো আমরা কিন্তু এটা সকলেই জানি, মোটামুটি আমরা সকলেই কিন্তু পরিচিত। তো ব্রান অয়েল কিন্তু ধান থেকে তৈরি হয়ে থাকে, ধানের যে তুষ থাকে, ঠিক আছে, অর্থাৎ ধানের যে খোসা থাকে সেখান থেকে কিন্তু এই ব্রান অয়েল তৈরি হয়ে থাকে, যেটা কিন্তু খুব হেলদি হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 23 নম্বর কোশ্চেন, যে আয়তনে বৃহৎ প্রাণীকোষ কোনটা। এক কথায় প্রাণীদের ভেতরে সবথেকে বড় কোষ বা বড় সেল কোনটা। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, নার্ভ কোষ দিয়েছে, তারপরে রেমি উদ্ভিদের তত্ত্ব দিয়েছে, উট পাখির ডিম দিয়েছে, আর মাইক্রোপ্লাজমা দিয়েছে। দেখো এখানে নার্ভ সেল যেটা বলেছে এটা কিন্তু বৃহৎ না, এটা কিন্তু লংগেস্ট। ঠিক আছে, মানে সবথেকে দীর্ঘতম। ঠিক আছে, আমাদের কি চেয়েছে, আমাদের কিন্তু লার্জেস্ট চেয়েছে। ঠিক আছে, আমাদের লার্জেস্ট চেয়েছে। রেমি উদ্ভিদের তত্ত্ব এটা কিন্তু তোমার প্লান্টসের ভেতরে। ঠিক আছে, এটা কিন্তু প্লান্টসের ভেতরে। কিন্তু এই যে উট পাখির ডিম আছে এটা কিন্তু প্রাণীদের ভেতরে। ঠিক আছে, এটা কিন্তু
প্রাণীদের ভেতরে প্লাস সব কিছুর ভেতরে উদ্ভিদ আর প্রাণী মিলিয়ে কিন্তু উট পাখির ডিমটাই হচ্ছে সবথেকে বৃহত্তম সেল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকের হচ্ছে 24 নম্বর কোশ্চেন, যে ফেরাস সালফেট নিচের কোনটির রাসায়নিক নাম। তো দেখো ফেরাস সালফেট আমরা কিন্তু এটা সকলেই জানি, তো ফেরাস সালফেট কার রাসায়নিক নাম? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে ফিটকিরি। ফিটকিরির যে রাসায়নিক নাম সেটা কিন্তু হয়ে যাচ্ছে ফেরাস সালফেট। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।